বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজধানী আগরতলায় শুরু হয়েছে পুলিশ সপ্তাহ 2019। এডিনগরের পুলিশ লাইনের মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা এডিনগরের পুলিশ লাইনের মাঠে প্যারেডের মধ্যে দিয়ে পুলিশ সপ্তাহের কর্মসূচি শুরু হয়। পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এ সময় তাকে সশস্ত্র সালাম জানান ত্রিপুরা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। পরে মুখ্যমন্ত্রী গাড়িতে করে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের মানুষের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন ত্রিপুরা পুলিশের সদস্যরা। বর্তমান সময়ে ত্রিপুরা পুলিশের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে মাদক বিরোধী অভিযান। পুলিশকে আরও আধুনিক করার জন্য কাজ চলছে। এজন্য ত্রিপুরা স্টেট রাইফেলের পোশাক পরিবর্তন করা হয়েছে। স্মার্ট পুলিশ চাই। টিএসআর এর ব্যাটালিয়নের যে সিকিউরিটিতে রয়েছে তাদের ড্রেস চেঞ্জ হয়েছে, বাকিদেরকেও ধীরে ধীরে চেঞ্জ করা। তার কারণ কি, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তো ড্রেস চেঞ্জ করলে কি হবে? ড্রেস চেঞ্জ করার সঙ্গে সঙ্গে একটা মানসিকতাও চেঞ্জ হয়। যখন পুলিশ তার ইউনিফর্ম পরে নেয়, সঙ্গে সঙ্গে তার মানসিকতা চেঞ্জ হয়, যে না, সংবিধানকে শপথ গ্রহণ করে ভারতবর্ষের আইন শৃঙ্খলা রক্ষা করার যে শপথ নিয়েছি সেটা আমরা পালন করব। তো নতুন ড্রেস চেঞ্জ, তার পেছনে কারণ রয়েছে। সরকার আসার পর আমি দেখেছি টিএসআর এর এত বড় বাহিনী রয়েছে, 12 ব্যাটালিয়ন। আর এক সময় ইনসার্জেন্সির সময় সবচেয়ে বড় ভূমিকা আমার ত্রিপুরা রাজ্যের টিএসআর এর ভূমিকা পালন করেছে ত্রিপুরা পুলিশেরই অঙ্গ। যখন মাঝে মাঝে কোনো কিছু ঘটনা হয়, তো আম পাবলিকের কাছ থেকে আসে, স্যার সিআরপিএফ পাঠিয়ে দিন। সেটা প্রথম দিক থেকে আমাকে ধীরে 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 ধীরে, কেন সিআরপিএফ পাঠাবো? আমার কাছে 12 ব্যাটালিয়ন আছে, আমি টিএসআর পাঠাবো। আমাদের টিএসআর তো এত ভালো কাজ করেছে, ইনসার্জেন্সি শেষ করেছে ত্রিপুরা থেকে, প্যারামিলিটারি সাহায্য করেছে, বিএসএফ সিআরপিএফ এরাও কাজ করছে। তো তার জন্য কি করতে হবে? না, তাদেরকে সঠিক দিশা দিতে হবে, যেই দিশাতে ওনারা ইনসার্জেন্সির সময় কাজ করতেন। তার জন্য সামান্য একটা আমার পরিবর্তন ছিল, যে ড্রেস চেঞ্জ করে দাও। তো আম পাবলিকের মধ্যে দেখবে যে ইউনিফর্ম চেঞ্জ হয়েছে, তো নতুন ড্রেসে দেখবে, নতুন পোশাকে দেখবে। দেখার পর তাদের মধ্যে একটা মানসিকতা তৈরি হয়েছিল, না ত্রিপুরার টিএসআর চাইতে প্যারামিলিটারি বা এদেরকে পাঠানো উচিত। তো আমি খুশি হই। এবার আমি কিছু কিছু ঘটনার সময়, কারণ আমি গৃহমন্ত্রী, মাঝে মাঝে ফোন উঠিয়ে নিই, তো ফোন আসে, ওখানে সিআরপিএফ নেমে গেছে, আরো খুব লাঠিচার্জ করেছে। আর সঙ্গে সঙ্গে যাই ঘটনা ঘটছিল সব ল एंड ऑर्डर ठीक हो गए। तो डीजी को फोन करो, मेरे वहाँ सीआरपीएफ नहीं सर, वो तो टीएसआर उतरा है। আমার আচ্ছা লাগতো, আমার ভালো লাগে। আজকে স্বনির্ভর আমার টিএসআর এর জওয়ানরা। ও শক্তির সঙ্গে প্রশাসনকে মেনটেন করে, আর তার সঙ্গে সঙ্গে আজকে আরেকটি জিনিস, যে নরেন্দ্র ভাই মোদী স্বচ্ছ ভারত চাইছে। 7 দিন যাবৎ পুলিশ দিবস আমরা পালন করব। সমস্ত থানাগুলো স্বচ্ছ থানা হতে হবে। যাই আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, রিকুয়েশন আসে যে এখানে এই ইনফ্রাস্ট্রাকচার কমি আছে, এখানে গাড়ির কমি আছে, বা এই প্রবলেম আছে, সেগুলো ধীরে ধীরে আমরা সলভ করব। প্রতি বছরের ন্যায় পুলিশ সপ্তাহ উপলক্ষে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এ সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেব, ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অখিল কুমার শুক্লা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জঙ্গলে বাঁশ সংগ্রহ ও শিকার করতে গিয়ে গুলিবিদ্ধ এক যুবক, ঘটনা সালেমা থানার অন্তর্গত কাটালুতমা এডিসি ভিলেজে। জঙ্গলে বাঁশ সংগ্রহ ও শিকার করতে গিয়ে গুলিবিদ্ধ এক যুবক, ঘটনা সালেমা থানার অন্তর্গত কাটালুতমা এডিসি ভিলেজের অন্তর্গত মায়াং তালুকা গ্রামের কালাপাহাড়ে। গুলিবিদ্ধ যুবকের নাম খাকথাই দেববর্মা, তার বয়স 17 বছর। ঘটনা বুধবার বিকেলে। ঘটনার বিবরণে জানা যায়, এদিন খাকথাই দেববর্মা ও তার পিস্তুত ভাই সত্যরঞ্জন দেববর্মা মিলে জঙ্গলে যায় বাঁশ সংগ্রহ ও শিকার করতে। একজনকে পূর্বের কথা মতো 100টি বাঁশ দেওয়ার কথা ছিল তাদের, কিন্তু তারা সংগ্রহ করেছিল মাত্র 63টি বাঁশ। বাকি বাঁশ সংগ্রহ করতে ফের একবার জঙ্গলে প্রবেশ করে দুজনে। সে সময় গুলিবিদ্ধ হয় খাকথাই দেববর্মা। গুলিবিদ্ধ যুবকের বাড়ি তুইচাক খাতাংপাড়া। গুলিবিদ্ধ যুবকের সঙ্গে থাকা তার পিস্তুত ভাই তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বাড়ির বাসিন্দাদের বক্তব্য, কে বা কারা গুলি করেছে তারা তা দেখেনি। সারারাত গলায় গুলিবিদ্ধ অবস্থায় বাড়িতে রাখা হয় খাকথাই দেববর্মাকে। বৃহস্পতিবার সালেমা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে কুলাই হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জীবিতে স্থানান্তরিত করা হয়। ঘটনা খাঙ্কাই বরক ফুংনি 8টান টাইমও খাঙ্কাই বরক যে ওয়াতানান থাঙ্কা কাইসে বরকনো ওয়া দিনা পক খাইজাকনো, তারপরে খাঙ্কাই 100 ওয়া বরক খরনিও 100 ওয়া মিল দিনা পক খাইজাকনো, তারপরে বরক থাংলাইগা মায়েরক তলাংলাইয়ে, তারপরে খাঙ্কাই জনে বরক 27টা বা 28টা ওয়া তাংখা, তারপরে খাঙ্কাই জনে 50টা ক্লাইও 50টা মিল ইয়াপো, তখন খাঙ্কাই 50টা জনে 50টা মিল খাইনে বরক থাংখা খাঙ্কাই হাবুং কাছাই থাंप्रो हंखाय साबुजानि गुलि खाया एकनो रिर हरका ओंखायनो बबो बिन लगेर बिन कुमुइ कायसा तंगो बबो गिरिजाखै बबो खालका तारपरे हंखाय ब सारका जे गुलि नांजानाय ओ कुमुइ आनसाखौ गुलि नांखा ओंखाय तारपरे हंखायनो ब थांगाय बामैतु बिगा बिन कुमुइ बनो नगबो बामैतुखा प्राय उन्दै नगो फाइसबमे 6टा बा 6टा रक बाजिबो এই টাইম रग नगो फाइसबायका हरमुखा नाम का पेसने बिनि बुमुं हंखाय ककथाय देबबर्मा ना আমার নাম মুখা আন বুমুং হংখাय রাজু দেববর্মা। ধন্যবাদ। ওই আমার কি জানি মাইম তারকা এখানে বাস কাটবা লেগে গেছে, তারপরে কেটা জানি মারিয়ে ফালাই দিছে। তারপর আমি এখন দূর দিয়ে বাগছে বাগাইতে আমরা ওই শালা আসিনি, আইয়া দেখি আমি গেছে গা, তারপরে তোরা দলিয়া আমি কান্দিয়া লইয়া আসি বাড়ি। ঘটনাটা কোন সময় হয়েছে? ঘটনাটা 3:30 না 3টার আজকে না আজকে কালকে গেছে কালকে। কে মারছে বা কারো কি দেখতে পেয়েছেন? না দেখছি না স্যার, গুলির আওয়াজ গুলি করছে দেখছি না কি। আমি তখন বাস কাটছি, বাস কাটতে তো খাওয়া লাগবো, তো গরিব মানুষ তো। গুলির আওয়াজ পেয়েছে? গুলি তো আওয়াজ হচ্ছে না, গুলি তো আওয়াজ হচ্ছে না, লাগিয়ে মারছি যখন তবে লাগিয়ে পড়ছে, এ কইতে পারে না অদর স্যার। ঠিক আছে। আপনার কি হয়? হ্যাঁ আপনার কি হয়? ওইটা নিয়ে আমি এখন ছালা। তবে সূত্রের খবর, তারা জঙ্গলে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল। শিকার করার সময় আচমকা খাকথাই দেববর্মার পিস্তুত ভাই সত্যরঞ্জন দেববর্মা বন্দুক থেকে গুলি বেরিয়ে এই ঘটনা ঘটে। তবে বর্তমানে গুলিবিদ্ধ যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিএসএফ এর গোপন সূত্রের ভিত্তিতে মেলাকর কসমোপলিটন ক্লাব থেকে উদ্ধার 1 কোটি টাকা মূল্যের শুকনো গাঁজা। গোকুলনগর বিএসএফ এর গোপন সূত্রের ভিত্তিতে 2040 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। জানা যায়, মেলাকর থানা এলাকার পঞ্চপাণ্ডব চৌমুন সংলগ্ন কসমোপলিটন ক্লাবের থেকে 204 প্যাকেট 2040 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে, যাহার বাজার মূল্য 1 কোটি টাকার উপরে। এই রেডে ছিলেন বিএসএফ এর গোকুলনগর কেসিপুরি एसडीएम साजू वाहिद, एसडीपीओ सुबिक दे, मेलागढ़ थानार ओसी सह अन्यान्यरा। बीएसएफ के इंफॉर्मेशन के ऊपर बीएसएफ एवं एडमिनिस्ट्रेशन और पुलिस का एक साथ एक जॉइंट रेड हुआ था। मेलागढ़ एरिया में कॉस्मोपॉलिटन नाम के क्लब है, उसके जो क्लब हाउस के अंदर से अराउंड 204 नंबर पैकेट्स मिला है। एक पैकेट का मोटा मोटी 10 किलो का पैकेट है, उसके हिसाब से अराउंड 2040 किलो का माल गांजा, ड्राई गांजा पकड़ा हुआ है। तो मार्केट वैल्यू 5000 आती है, तो इट इज़ ऑलमोस्ट लाइक 1 करोड़ रुपीज़ मार्केट वैल्यू।
As of now, from the place of seizure, किसी को मिला नहीं था, तो the case will be inquired upon, FIR will be lodged in the मेलागढ़ थाना. उसके हिसाब से further inquiry होगा and whoever is the culprit will be caught. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন লোকসভা নির্বাচন এবং দলের আগামী দিনের রাজনৈতিক কাজকর্মের উপর গুরুত্ব দিতে বৈঠক করে রাজ্য আইএনপিটি দল। ইংরেজি নতুন বছরের শুরুতে নিজেদের করণীয় ঠিক করতে বৈঠক করেছে আইএনপিটি দল। আগরতলার কৃষ্ণনগরের প্রগতি রুট এলাকার দলের কেন্দ্রীয় কমিটির অফিসে আয়োজিত এই বৈঠকেও সভাপতি বিজয় কুমার রাংখল, সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সহ দলের কেন্দ্রীয় কমিটি, নারী কমিটি, ছাত্র এবং যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দলের সভাপতি বিজয় কুমার রাংখল বলেন, গত 10 ডিসেম্বর আইএনপিটি দলের উদ্যোগে যে জাতীয় সড়ক অবরোধ অভিযান হয়েছে, এই বিষয়সহ আসন্ন লোকসভা নির্বাচন এবং দলের আগামী দিনের রাজনৈতিক কাজকর্মের বিষয়ে আলোচনা করা হয়েছে। এই বছরের লোকসভা নির্বাচনে আইএনপিটি ত্রিপুরা রাজ্যের 2টি আসনে একা প্রার্থী দেবে কিনা, না অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করবে, এমন প্রশ্নের উত্তরে বিজয় রাংখল বলেন, কিছুদিনের মধ্যে এ বিষয়ে দল চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছবে, এরপর জানিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, ত্রিপুরা রাজ্যে এনআরসি চালু করার জন্য সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। মামলাটি এই মাসে শুরু হবে, তবে আমাদের আশা সুপ্রিম কোর্ট ত্রিপুরা রাজ্যে এনআরসি চালুর পক্ষে রায় দেবেন। আজকে আমাদের এই সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি এবং মহিলা সংগঠন আইডব্লিউওটি, তারপর আমাদের যুব সংগঠন আইওয়াইএফটি এবং কর্মচারী, ছাত্র, আমাদের এটা সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি, এখানে আমরা আজকে আলোচনা করতেছি যে আগামী পার্লামেন্ট ইলেকশনের ব্যাপার এবং আমাদের বিগত 10 তারিখ ডিসেম্বরের রোড ব্লকেট, এইগুলি রিভিউ, এগুলি হইতেছে। আর কাজেই খুব সম্ভব আমাদের এমসিসি মেম্বার সেন্ট্রাল কমিটি, এটা হাইয়েস্ট যে পলিসি মেকিং বডি আছে, এখানে আমরা আমাদের এইসব ডিসকাশন এবং ডিসিশনটা আমরা রিফার করতে চাই, যেহেতু আমাদের সংগঠন একটা সংগঠন যে আমরা সবসময় ম্যাক্সিমাম আমাদের যে সাব ডিভিশনাল লেভেল হোক, স্টেট লেভেল হোক, নেতৃত্বরা এখানে উপস্থিত থাকুক, সেখানে আমরা ডিসিশন নিতে চাই। আজকে আমরা নিতে পারি, কিন্তু আমরা উই রেসপেক্ট যে ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ দ্য লিডার্স থ্রু আউট দ্য স্টেটে, এটা আমরা চাই। কাজেই খুব সম্ভব এই মাসের শেষের দিকে আমাদের এমসিসি হবে। এই এমসিসিতে আমাদের পার্লামেন্টটা কী নেচারে হবে, আমরা কি আলাদা লড়বো না কোনো পার্টির সঙ্গে অ্যালাইন করবো, এটার ব্যাপারে ওইখানে আমাদের সিদ্ধান্ত আমরা নিতেছি। স্যার, নির্বাচনের আগ মুহূর্তে আইপিএফটি ত্রিপুরা দাবি নিয়ে যে বিজেপির সঙ্গে সাক্ষাৎ করেছিল, সেটাকে সেই সম্পর্কে আপনি কী বলবেন স্যার? এটা তাদের ইন্টারনাল ম্যাটার, আমরা এখানে ইনভলভ না। আমরা তো ত্রিপুরা ল্যান্ড আমাদের কোনো দাবিও না, এটার বিরোধ আমরা করি। এইরকম আমরা কি বলে, এরকম তারার পার্টি, তারার ব্যাপার। আমাদের পার্টিতে এইসব আমার ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক ব্যবসা বাণিজ্যতে আমরা যাই না, এটা তারার ব্যাপার, আপনারা তাদের সঙ্গে আলোচনা করবেন। আমাদের কোনো মন্তব্য আমরা করতে চাই না। লোকসভায় কি একই লড়বেন না অন্য? এটার ব্যাপারে এখন আলোচনা হইতেছে, এটা তো একজন আমরা বলতে পারবো না। আমরা সবারই এখন অংশগ্রহণ করা হইতেছে, এই অংশগ্রহণে আমাদের কি হবে এটা আমরা ইয়ে করতেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কদমতলা ডিগ্রি কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন জেলা শাসক রেবেল হেমেন্দ্র কুমার। কদমতলা ডিগ্রি কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন জেলা শাসক রেবেল হেমেন্দ্র কুমার। রাজ্য বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 9 মাসের ভিতরে কদমতলায় ডিগ্রি কলেজ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত 2018 বিধানসভা নির্বাচনের সময় কদমতলা কর্তৃকেন্দ্রের বিজেপি প্রার্থী, বর্তমান শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় কদমতলাবাসীকে কথা দিয়েছিলেন যে রাজ্যের সরকার পরিবর্তন হলে ডিগ্রি কলেজ পাবে কদমতলা। কথার খেলাপ হয়নি, তাই সরসপুরে 16 একর ভূমি নিয়ে স্থাপিত হচ্ছে ডিগ্রি কলেজ। এর আগে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন শিক্ষা দপ্তরের রাজ্য অধিকর্তা অমিত শুক্লা। আজ জেলা শাসক রেবেল হেমেন্দ্র কুমার শিক্ষা অধিকর্তা বরুণ দাসকে নিয়ে প্রস্তাবিত জায়গা পরিদর্শনে আসেন। জেলা শাসক সাংবাদিকদের বলেন, কলেজের জন্য ভূমি ঠিক আছে, তবে সরসপুর সিনিয়র বেসিক স্কুলের যাতে কোনো অসুবিধা না হয় সে দিকটিও বিবেচনা করা হচ্ছে। गवर्नमेंट डिग्री कॉलेज बनने का अभी प्रस्ताव आया है, तो हम लोग टेम्पररी जगह हम लोग ने देखी है कविगुरु स्कूल में, तो टेम्पररी वहाँ पर कॉलेज रन करेगा। और इसके अलावा हमने जगह देखा, सफिशेंट लैंड है,
लेकिन एग्जिस्टिंग बिल्डिंग है एक, तो उसके लिए टेम्परेरी कुछ अरेंजमेंट करना पड़ेगा, थोड़ा एडजस्टमेंट लगेगा। तो देखते हैं इसको किस तरह से शिफ्ट करा जाए और एक साथ पूरा लैंड एक साथ कैसे 6-7 एकड़ किस तरह से कॉलेज के लिए हम लोग किस तरह से अरेंज कर सकते हैं, वो भी प्रयास जारी है। উল্লেখ্য আগামী শিক্ষাবর্ষ থেকে কদমতলায় কলেজ চালু হবে। কলেজ চালু করার জন্য কবিগুরু জেবি স্কুল নয়তো অন্য কোনো জায়গা অস্থায়ীভাবে কলেজ পরিচালনার জন্য ঠিক করা হবে। এদিন জেলা শাসকের সাথে ছিলেন রাজস্ব দপ্তর আধিকারিক সহ জেলা কিষাণ মোর্চার সহসভাপতি সুব্রত দেব। ডিগ্রি কলেজ চালু হওয়ায় বিষয়টি নিয়ে কদমতলা জুড়ে খুশির হাওয়া বইছে। উল্লেখ্য কদমতলা ব্লক এলাকার সরসপুর, তারকপুর, কালাগাঙ্গের পাড়, রানীবাড়ি, ব্রজেন্দ্রনগর সহ বিস্তীর্ণ এলাকায় ছেলেমেয়েরা প্রতিদিন 100 থেকে 150 টাকা দিয়ে ধর্মনগর কলেজে পড়াশোনা করছে। অনেক গরিব পরিবারের ছেলেমেয়েরা অর্থের অভাবে কলেজ ছেড়ে দিয়েছে। কদমতলায় ডিগ্রি কলেজ স্থাপন হওয়াতে এলাকার গরিব পরিবারের ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ হবে বলে এলাকার শিক্ষা অনুরাগীদের অভিমত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুর ব্লক এলাকার ঘিলাতলি গাঁওসভার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী ও বিধায়ক পিনাকি দাস চৌধুরী। বৃহস্পতিবার দিনভর রেগার কাজে হওয়া কল্যাণপুর ব্লক এলাকার ঘিলাতলি গাঁওসভা সহ বিভিন্ন গাঁওসভার পুকুর, ঘর, টয়লেট পরিদর্শন করলেন জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী সহ বিধায়ক পিনাকি দাস চৌধুরী। সাথে ঘিলাতলি এলাকার সাব এসএ অফিসে যান। ডিএম সাব এসএ অফিসের উপস্থিতির স্বাক্ষরের খাতা দেখেন। খাতায় স্বাক্ষর রয়েছে 4 জন কর্মচারীর, তার মধ্যে একজন অফিসে নেই, বাড়ি চলে গেছেন, অথচ স্বাক্ষর রয়েছে সরকারি খাতায়। অভিযোগ, প্রায় সময় রঞ্জিত দাস নামে এই সরকারি কর্মচারী এই এসএ অফিসে এসে স্বাক্ষর করে বাড়ি চলে যায়। খবর পেয়ে কল্যাণপুর থেকে ছুটে যায় এসএ। তাকে খবর দেওয়া হলে কর্মচারী তার নিজের অফিসে আসার মতো প্রয়োজন করেনি, বাধ্য হয়ে লোক পাঠিয়ে তার বাড়ি থেকে নিয়ে আসে এবং তার বিরুদ্ধে যেন কঠোর শাস্তি হয় ডিএম সাহেব দপ্তরকে জানান। এই কল্যাণপুর ব্লকের ঘিলাতলি পঞ্চায়েতে এবং ওয়ার্ডগুলিতে আমি দেখলাম আপনার পুকুর ওয়ার্কস, মেনলি রেগা রিলেটেড ওয়ার্কস, পুকুর ওয়ার্ক আমি যে পর্যন্ত 3-4টে দেখলাম এবং দেখলাম যে এখানে কাজের ইয়েটা ভালো আছে, আউটপুট ভালো আছে এবং দুটোতে খুব ভালো কাজ হয়ে গেছে অলরেডি। দেখে এটা তো অনগোয়িং চলছে। এখন যে সাইডে আছি এটা বিরাট জলাশয় হবে, 3.5 কানির মতো হবে। এটা হলে পরে এখানে লোকের জল প্লাস মৎস্য চাষে একটা বিরাট সুবিধা হবে এবং মৎস্য ইনকাম তো এখন ভালো, মাছের ইনকাম ভালো। তো এদিক থেকে এটা খুব উপকারী হবে এবং আমি কতগুলো আইএইচএল ঘরও দেখেছি, ঘর অনেকে করে ফেলেছে। গাছসভার ইয়েটা ভালো, পার্সেন্টেজ ভালো। তো 3-4টাতে এখনও জাস্ট বিগিনিং স্টেজ আছে, ওদেরকে বারংবার বলা হয়েছে, ভিডিও বলেছে, আমি বলে দিয়েছি যাতে 7 দিনের মধ্যে শেষ করে এবং ওরা এসুরেন্স দিয়েছে করে ফেলবে। তবে আপনার এই যে রেগা ওয়ার্কস এবং পুকুর ওয়ার্ক, ঘরের ওয়ার্ক, এগুলো সব চলছে, ভালোভাবেই চলছে, 1-2টা ছাড়া, 1-2টা একটু স্লো স্পিডে আছে। সবশেষে চলে যান কল্যাণপুরের আইসিডিএস অফিসে। সেই আইসিডিএস অফিসে গিয়েও কোনো কিছুর মেল পাননি। অফিস ছেড়ে যে যার মতো বাইরে। এ নিয়ে ডিএম সহ বিধায়ক অসন্তোষ প্রকাশ করেন। কাজ ঠিকভাবে পালন করার আদেশ দেন প্রত্যেক কর্মচারীদের। আজকের অভিযানকে ঘিরে ব্যাপকভাবে সাড়া পড়ে। একাংশ মহলের অভিযোগ, প্রত্যেক দপ্তরে ঘুঘুর মতো বাসা তৈরি হয়েছে। আগামী দিনে এমন অভিযান থাকলে দপ্তরের ঘুঘুর বাসা বন্ধ হয়ে যাবে। কল্যাণপুর বিধানসভার ঘিলাতুলি অঞ্চলে ডিএম সাহেব, ডিডিও সাহেব, আমি নিজে এই ঘিলাতুলি অঞ্চল ভিজিট করি এমজি রেগার কাজ দেখার জন্য এবং সেখানে দেখলাম রেগার যারা শ্রমিক খুব ভালো কাজ চলছে এবং মেন্ডিজও সেখানে বা যা যা আউটপুট আসার কথা সেই আউটপুটও সেখানে সঠিকভাবে হচ্ছে এবং পরবর্তী সময় আমরা ঘিলাতুলি অঞ্চলে ডিএম সহ আমরা এগ্রিকালচার সেক্টর অফিস ভিজিট করি এবং সেক্টর অফিসে আমরা কিছু দুর্বলতা সেখানে আমাদের স্বচক্ষে আসে, ডিএম সাহেবের নজরে আসে এবং সঙ্গে সঙ্গে আমরা এসএকে তলব করা হয়। কল্যাণপুরে প্রায় 90% অফিসই আছে সাকসেসফুল আসছে, কারণ সরকার বেতন ভাতা বৃদ্ধি বা বেতন দিচ্ছে সরকার কর্মচারীদের একমাত্র এই রাজ্যের জনগণের সেবার জন্য, পরিষেবা পাওয়ার জন্য। তাই আমরা আজকে এই ভিজিটের মাধ্যমে সেই অফিস বা এলাকাবাসীকে আমরা এই বার্তাটাই দিয়েছি, এলাকাবাসীরও দায়িত্ব রয়েছে, অফিস কর্মচারীদেরও দায়িত্ব রয়েছে এবং এখানে যে দুর্বলতা পেয়েছি আমরা বিশেষ করে এসএ অফিসও তার ডিএম সাহেবের কথা মতো সেই দায়িত্ব পালন করবে। আগামী দিন তাকে সুকস নোটিশ করা হবে, পরবর্তী সময় তার যদি আবার পাওয়া যায় তার জন্য ব্যবস্থা ডিএম সাহেব বলে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া থানাধীন খেদাবাড়ি গাঁওসভার জুলাইবাড়ির হতদরিদ্র আব্দুল লতিফকে বিনা খরচায় শিক্ষার দায়িত্ব নিল আল আমিন মিশন বক্সনগর শাখা।
বিনা খরচায় শিক্ষার দায়িত্ব নিল আল আমিন মিশন। বক্সনগর শাখায় তাকে ৮ম শ্রেণীতে ভর্তি করালো মিশন কর্তৃপক্ষ। সোনামুড়া থানা এলাকার খেদাবাড়ির গাঁওসভার জুলাইবাড়ির হতদরিদ্র খালেক মিয়ার একমাত্র ছেলে আব্দুল লতিক। সে জুলাইবাড়ি এসবি স্কুল থেকে ৭ম শ্রেণী থেকে ৫২৮ নম্বর পেয়ে ৮ম শ্রেণীতে উত্তীর্ণ হয়। খালেক মিয়া জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে জীবিকা নির্বাহন করে থাকেন। কোনো এক সহৃদয়বান ব্যক্তির হাত ধরে আজ বক্সনগরের আল আমিন মিশনে আসেন। সেখানে পূর্বের প্রবেশিকা ভর্তির পরীক্ষার নম্বর সহ সাক্ষাৎ নিতে আসেন কলকাতার আল আমিন মিশন ট্রাস্টের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। সাক্ষাতের সময় বাবা আব্দুল খালেক ও মা ফতেমা খাতুন সব খুলে বলেন সাধারণ সম্পাদককে। সহৃদয়বান সাধারণ সম্পাদক সম্পূর্ণ বিনা খরচায় তার লেখাপড়ার দায়িত্ব নিয়ে নেয়। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, অনেক প্রতিভাবান সমাজে লুকিয়ে আছে, তাদেরকে খুঁজে উপযুক্ত গাইড হলো আমাদের মূল উদ্দেশ্য। এই যে আব্দুল লতিফ আর এই যে ওর আব্বা খালেক মিয়া এখানে আছেন, মা আছেন, আমরা ৩২ বছর ধরে এই কাজটা করছি। এরকম মাঝে মাঝে এরকম সব আমরা হীরের টুকরোকে পাই, যাদেরকে আল্লাহ পাক একেবারে দারিদ্রের মোড়ক দিয়ে মুড়ে দিয়েছেন। মানে একেবারে দিন আনা দিন খাওয়া বাড়িতে একেবারে হীরের টুকরো। ও এবারে ক্লাস 8-এ এবারে যে আমরা অ্যাডমিশন টেস্ট নিয়েছি তাতে ও প্রথম হয়েছে, এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা আশা করছি যে ও ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার যা হতে চাইবে ইনশাল্লাহ ও তাই হবে। এবং আগামী দিনে আমরা চাইছি যে এই ধরনের আরও ছেলে বা মেয়ে যারা এই রাজ্যে ত্রিপুরায় আছে তাদেরকে খুঁজে পেতে, তাদেরকে খুঁজে আনতে, তাতে আমরা সাধারণ মানুষেরও সহযোগিতা চাইছি। তাদের নজরে যদি এরকম মেধাবী প্রতিভাধর ছেলেমেয়েরা থাকে যারা এরকম দারিদ্রতার সঙ্গে লড়াই করে তারা জীবনে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই সব ছেলে মেয়েদের আমরা এখানে দায়িত্ব নিতে চাই আরও বেশি করে। কারণ এরা জাকাতের টাকা এদেরই প্রাপ্য। এই জাকাতের টাকা থেকে আমরা এদের এই যে মেধা, যে বুদ্ধি, যে প্রতিভা এদের আছে সেটাকে আমরা বিকশিত করতে চেষ্টা করব, যাতে এই সব হাত যারা জাকাতের টাকা দিচ্ছে তারা আগামী দিনে জাকাত দিতে শুরু করবে ইনশাল্লাহ। এবং এরা নিজেরা ভালো থাকবে, সমাজের জন্য কাজ করবে, শুধু একা একা ভালো থাকবে না, তার চারিপাশকে ভালো রাখতে সাহায্য করবে, এবং এদের আখিরাত পরকালটাও এদের জন্য শান্তি। বাবা খালেক মিয়া ও তার পরিবার খুব খুশি হয়েছেন। আল আমিন মিশনকে তাদের ছেলের ভাগ্য খুলে দিয়েছেন, এটার জন্য তিনি দায়বদ্ধ আল আমিন মিশন কর্তৃপক্ষের নিকট। আমি ছোটবেলা থেকে না লালন পালন করছি, পালছি, খাওয়াইছি, লেখাপড়া করাইছি, সব কিছু করছি। এখনকার আমি দেখতে যে আপনারা উপরে দায়িত্ব দিছি ভাইয়া, লেখাপড়া যত আছে সব কিছু, হ্যাঁ সব কিছু আপনারা দেখবেন, চাইবেন। আর যতটুকু আমি পারি ততটুকু আমার ছেলের দিকে আমি হেল্প করবো। আর আমি আলামিন ইয়েতে খুশিরা আমি দিচ্ছি, বড় বেটা হোক তো বাচ্চাটা হোক, আমার মাথা যত এত হয় দিয়ে পাশে হোক, আমার ছেলে ভালোভাবে যত মানে একটা পড়াশোনা করতে পারে, বড় ধরনের একটা মানে একটা চাকরি করতে পারে। তিনি বছর পূর্বে বক্সনগরে আল আমিন মিশন ট্রাস্ট তাদের বক্সনগর শাখা খুলেন। 3 বছরে পঠন পাঠনেও রেকর্ড করেছেন, এমনটাই দাবি অভিভাবক মহলের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া তামসাবাড়ি উত্তরপাড়া বক্তাসার মাঝারেও অনুষ্ঠিত হয় বাৎসরিক ওয়াজুদুয়ার মাহফিল। অনন্য নজির সোনামুড়ায় যেন সম্প্রীতির মেলবন্ধন। সোনামুড়ার তামসাবাড়ির উত্তরপাড়া বক্তাসার মাঝারে বাৎসরিক ওয়াজু মাহফিল হয় বুধবার। সন্ধ্যের পূর্বে সকল অংশের লোক সমাগম হয় এই ওয়াজু মাহফিলে। দীর্ঘ অনেক বছর ধরে চলে আসছে ওয়াজ মাহফিলটি। সব ধর্মের সকল অংশের লোক সমাগমে হয় বক্তাসার টিলার মাঝার। দখল নেয় তামসাবাড়ি সহ সোনামুড়াবাসী। এক প্রবীণ ব্যক্তিত্ব জানান, এখানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই ওরসটি, তবে অনেক বছর হবে বলে ধারণা ওনার। হিন্দু মুসলমান সবাই আইতেছে, এখানে মেয়ে লোক পুরুষ সবাই আইতেছে, সবাই মিললেই অনুষ্ঠান আয়োজন করা হয়। কমিটির এক সদস্য জানান, এটা যেন সব অংশের এলাকার একটি মিলন উৎসবে পরিণত হয়েছে। আগামী দিন আরও বৃহৎ পরিসরে এই ওয়াজু মাহফিল উদযাপন হবে বলে ধারণা করেছেন অনেকেই। আমাদের এখানে আজকে একটা নজিরবিহীন দৃশ্য,
আমি আমার জন্মলগ্নের পর থেকে এই মাহফিলটা দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেক বছরই সে মাহফিল অনুষ্ঠিত। পুরোপুরি আমাদের এই যে এলাকার গ্রামবাসীদের নিয়ে আমরা হিন্দু মুসলিম সর্বপ্রকার ধর্মের জনগণকে নিয়ে আমরা পাশাপাশি এবছরও অন্য বছরে নিয়ে এবছরও এই উৎসব পালন করতে চলছি। এখানে সর্বধর্মের জনসাধারণ উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের কাছে খুবই ভাগ্যবান আমরা যে আমাদের এই এলাকাতে আমরা অনেক জায়গাতেই যাই, যত জায়গাতে যাই এখানে মাহফিল বলুক ওয়াজ বলুক সেটা আমাদের ইসলাম ধর্মটাকে নিয়ে উপলব্ধি করা হয় এবং সেটাকে পর্যালোচনা করা হয়। কিন্তু আমাদের এখানে এটা আমাদের কাছে একটা অনেকটাই ভাগ্যবান আমরা আমাদের এই এলাকাতে। আমি আমার জন্মলগ্নের পর থেকেই দেখছি এই উৎসবটা। আর আমাদের এই সরকার স্থাপন হওয়ার পর থেকে আমরা আমাদের এই এলাকার প্রত্যেক ভাই বোন বলো ছোট বড় সবাইকে নিয়ে আমাদের প্রত্যেক ধর্মের হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা একসঙ্গে এই উৎসবটা এবছরও পালন করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও কল্যাণপুরে চুরির ঘটনা ঘটল খোয়াই তেলিয়ামুড়া সড়কের তথা কল্যাণপুরের নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন দুটি দোকানে। আবারও কল্যাণপুরে চুরি, তবে এবার বাজারে নয়, কল্যাণপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে খোয়াই তেলিয়ামুড়া সড়কের তথা কল্যাণপুরের নতুন মোটর স্ট্যান্ড সংলগ্ন দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। প্রথম দোকান অজয় কর্মকারের। অজয়বাবু দীর্ঘদিন ধরে লোহা টিন সহ বিভিন্ন ভাঙ্গা জিনিস জমা করে বিক্রি করে। অন্য দোকানটি সাইকেল দোকান, মালিকের নাম বিদ্যুৎশীল। দোকানের পিছনে ভিন কেটে বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায়। দোকানের মালিক অজয় কর্মকার জানায়, গতকাল রাতে দোকানে তালা দিয়ে চলে যায়। সকালে দোকান খুলতে তালা ভাঙ্গা অবস্থায় দেখে চক্ষু চরক গাছ হয়ে যায়। তিনি জানান, কিছুদিন ধরে উপজাতি এলাকা থেকে কিছু তামাক আসর জিনিস জমা হয়ে দোকানে। তামাক আসর জিনিস সহ বিভিন্ন বাইকের যন্ত্রাংশ সহ নগদ কিছু টাকা নিয়ে যায় ক্যাশ ভেঙে। খবর পেয়ে ছুটে আসে কল্যাণপুর থানার পুলিশ। জনমনে চাঞ্চল্য। আজকে দোকানে যেমন আইসে আইসেরা যেমন এরা কইছে তালাটা খুলতো, এক দেখে তালা ভাঙ্গা। তেমন সময় সঙ্গে সঙ্গে দোকানটা খুলে দেখছি মানে দয়ারও মানে খোলা, তামা ভিতর দিয়ে আসলো, দিও নাই। আর কেন কিছু ব্লক টক আসলো দামি এটি নাই। কাশের থাল তাল আসলো, কালকে আনছিল, মানে অনেক আসলো দামটা সুবিধা নাই, মানে দামটা ইয়ে হয়ে থাকা সেটা এমন সময় দেখলাম অন্যটা ব্লক করতে গেছে অনেক দাম হইব কিনে। আমার মালটা যেমন বাইকের দিতে পারে এটাই একটা দাবি। তো সব মিললে ধরো না 30-35 হাজার টাকা হইব মনে মালের দাম একটু আমি বেচলে একটু। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দীর্ঘ 28 বছর ধরে নিখোঁজ হওয়া সুনীল দাসকে বুধবার উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসে তার আত্মীয় স্বজন সহ ছেলেমেয়েরা। ঘটনা যাত্রাপুর থানাধীন নিদয়ে গ্রামে। দীর্ঘ 28 বছর ধরে নিখোঁজ হওয়া সুনীল দাসকে বুধবার উদ্ধার করে নিজ বাড়িতে এনে পৌঁছালো তার আত্মীয় স্বজন সহ ছেলেরা। এদিকে নিখোঁজ হয়ে যাওয়া সুনীল দাস জীবিত নেই ভেবে ছেলেমেয়েরা সিদ্ধান্ত নিয়েছিল মায়ের বার্ষিক শ্রাদ্ধের সাথে সাথে বাবার শ্রাদ্ধ একেবারে সেরে ফেলবে। হঠাৎ 1 জানুয়ারি ধলাই জেলার কমলপুরের এক নিকটাত্মীয় ফোন করে জানায় সুনীল দাসকে পাওয়া গেছে। 2 জানুয়ারি স্থানীয় এক সমাজকর্মী সুধাংশু মজুমদারের নেতৃত্বে নিখোঁজ হওয়া ব্যক্তির সন্তানরা গিয়ে হারিয়ে যাওয়া বাবাকে উদ্ধার করে নিজ বাড়িতে বুধবার রাত্রে নিয়ে আসে। 1 জানুয়ারি পরিবারের এক নিকটাত্মীয় রঞ্জিত মালাকার বাড়ি কমলপুর। ওই ব্যক্তি ফোনে খবর পাঠায় সুনীল দাসের সন্ধান পাওয়া যায়। বাড়ি থেকে লোকজন গিয়ে কমলপুর থানা পুলিশের সক্রিয় সহযোগিতায় পেয়ে দীর্ঘদিনের হারিয়ে যাওয়া পিতাকে উদ্ধার করে নিয়ে আসে ছেলের বাড়িতে। তবে নিখোঁজ হওয়া সুনীল দাস এখনো সুস্থ নেই। বর্তমানে সে মানসিক ভারসাম্যহীন। কিন্তু পরিবারের পক্ষ থেকে ছেলে ও পুত্রবধূরা ঈশ্বর ভেবে তার সেবা যত্ন শুরু করেছে। নাম গোপাল চন্দ্র দাস, বাড়ি নিদিয়া। 28 বছর আগে আমার বাবারে আগরতলা জীবিতে চিকিৎসা করার জন্য নিয়েছি। তখন চিকিৎসা করে আবার পথে বাবা হাত থেকে ছুটতে আর গেছে বাবারও পাওয়া গেছে না। আজকে 28 বছর পর্যন্ত অনেক জায়গার অনেক থানা টুনা বাংলাদেশ পর্যন্ত ঘুরে আইছি, বাবারে খোঁজ করে পাইছি না। কিছুদিন আগে একটা খবর পাইয়া কমলপুর যাই আসারে খোঁজ করে বাবারে পাইয়া গতকালকে রাত্রেবেলা বাবারে নিদিয়াতে লই আসি আমার বাড়িতে। আর বাবারও যদি কোনো নাই পাইতাম বাবার শ্রাদ্ধ এই আগামী 1 মাসের ভিতরে বাবার শ্রাদ্ধ হইয়া যাইত মার কাজের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।